যখনই ডলারের দাম 121, 22 টাকা, 23 টাকা, 24 বা 25 টাকা হয়ে যাবে, তখন কিন্তু আমদানিকৃত জিনিসের দাম বেড়ে যাবে। ঢাকা শহরের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেইখানে দীর্ঘ লাইন, অর্থাৎ মোটরসাইকেল এবং প্রাইভেট কার বা অন্যান্য গাড়িগুলোতে দীর্ঘ লাইন দিয়ে তারা পেট্রোল নিচ্ছেন বা অকটেন নিচ্ছেন। কর্তৃপক্ষ বা সরকার থেকে বলছে যে একটা নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ কোনো গাড়িতে নির্দিষ্ট পরিমাণের বেশি পেট্রোল অকটেন দেওয়া যাবে না। এইটা আসলে কি আতঙ্ক ছড়ানোর ক্ষেত্রে বা এই জাতীয় কর্মকাণ্ডের ক্ষেত্রে আমাদের যে রিজার্ভ আছে বা তেল আছে তার সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ বা বাস্তবতাপূর্ণ? সরি, সরকারের সিদ্ধান্তের সাথে আমি একমত। আসলে রেশনিং করা দরকার। আর আমাদের দেশে তো যখনই কোনো একটা জিনিসের ক্রাইসিস দেখা দেয়, তখন আমরা বেশি কিনি। সেটা রমজানে আমরা বেশি জিনিস কিনি, জিনিসপত্রের দাম বেড়ে যায়, ক্রাইসিস হয়। সুতরাং এটা আমাদের স্বভাবগত যে ক্রাইসিস হলে আমরা বেশি কিনি। আপনি যদি এখন বলেন যে আগামী 15 দিনের ভিতর লবণের ক্রাইসিস হবে, সবাই দেখবেন 5 কেজি করে লবণ বেশি কিনে বাসায় স্টক করে ফেলছে। এটা আসলে আমাদের নৈতিকতার ব্যাপার। আমরা সেটা আমরা এই জাতি, আমরা কিন্তু এটা নৈতিকতা মেনে চলি না। জিনিসপত্রের দামও বাড়াই, আবার দাম বেশি দামে কিনি এবং অপ্রয়োজনীয়ভাবে আমরা কিনি। যেমন একটা স্ট্যাটিস্টিক্সে বলতেছিল যে পেট্রোল এবং ডিজেল গত কয়েকদিনে বিক্রি ডবল হয়ে গেছে। সরকার যে রেশনিং করেছে সেটা তো বাধ্য হয়ে করেছে। এখন এই রেশনিং করে সেটা হয়তো কিছুটা কন্ট্রোল করা যাচ্ছে। তবে আমি এখন আস্তে আস্তে রাস্তার দুই পাশে তাকিয়ে দেখলাম যে অনেক পেট্রোল পাম্পে আসলে পেট্রোল বিক্রি হচ্ছে না, মানে ওদের স্টক নাই। তো এটা কিসের ইন্ডিকেশন? ওরা কি ওদের কোটা সোল্ড আউট করে ফেলেছে নাকি ফার্দার কেন ওরা বিক্রি করছে না? তারপর আরেকটা জিনিস হচ্ছে যে কেনার যে হিড়িক প্রথম 3-4 দিন ছিল সেটা কিন্তু একটু কমে আসছে। পেট্রোল পাম্পের ভিড় কিন্তু এখন একটু কম, অর্থাৎ আতঙ্কটা কিছুটা কমে আসছে, অথবা সবাই যে যার কিছুটা রিজার্ভে তেল নিয়ে এখন একটু চুপচাপ আছে। এবং গাড়ি ঘোড়াও রাস্তার পথে রিলেটিভলি একটু কম, সাবধানে খরচ করার চেষ্টা করছে। সো আমাদের এই অস্টারিটি দরকার, কিচ্ছুতা সাধন আমাদের দরকার, কারণ আমরা অপ্রয়োজনে গাড়ি চালানো বোধহয় এখন উচিত না। না, এখানে অপ্রয়োজনীয় গাড়ি দেখা যাচ্ছে। হামলার একদিন পরেই সম্ভবত জ্বালানি মন্ত্রী বলছিলেন যে আমাদের তেলের সংকট হতে পারে বা তেল নিয়ে একটা কথা বলেছেন, কিন্তু পরপরই আবার একদিন পর আবার বললেন না আমাদের যথেষ্ট রিজার্ভ রয়েছে, আপনারা কেউ আতঙ্কিত হবেন না, সকলের জন্য তেল আছে, অন্তত 15 থেকে 1 মাসের মতো রিজার্ভ আমাদের কোনো অসুবিধা হবে না। তারপরে এই সংকটটা আসলে কেন শুরু হইল? 1 মাসের রিজার্ভ আছে, এটা তো খুব অ্যালার্মিং কোয়ান্টিটি। একটা জাহাজ আসতে তো 15 দিন লাগে মিডল ইস্ট থেকে। তা আপনি কি নিশ্চিত যে 1 মাসের ভিতরে আমরা আমাদের আরও স্টক পাবো? আমি তো নিশ্চিত না। গ্যাস পাবো? নিশ্চিত না। সুতরাং আতঙ্ক হতেই পারে। প্রথমে সংকটের কথা বলে পরে আবার আশ্বস্ত করলেও সাধারণ মানুষ কিন্তু আসলে সরকারের এইসব ঘোষণায় সাধারণত আশ্বস্ত হতে পারে না। নিজের নিরাপত্তার জন্য নিজেরা একটা স্টক করার শুরু করে দেয়। যে একটু আগে বলেছি আমরা সমাজজাত। যেমন ধরেন একটা ঘটনা শুনেছি যে 3 দিন একটা ঝড়, তুষার ঝড় হচ্ছিল সেন্ট জোন্স নামে কানাডিয়ান একটা শহরে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো যখন 3 দিন পরে যখন বন্ধ হলো, তুষার ঝড় বন্ধ হলো, তখন হিড়িক পড়ে গেল জিনিসপত্র কেনা, কারণ 3 দিন কেনাকাটা করতে পারে নাই। তখন 2টা ঘটনা দেখা গেল। একটা হচ্ছে প্রচুর মানুষ সেখানে যাচ্ছে কেনাকাটা করার জন্য, আর কিছু মানুষ সেখানে আসছে তাদের ঘরে যে এক্সট্রা খাবারগুলো আছে সেগুলো এনে ওই ডিপার্টমেন্ট স্টোরের সামনে রেখে দিচ্ছে। সেগুলো যাদের প্রয়োজন তারা বিনামূল্যে নিতে পারছে। তো আবার এখানে একটা জিনিস, আবার আরেকটা নৈতিকতা দেখেন, যার হাতে টাকা আছে সে কিন্তু বিনামূল্যে জিনিসটা নিচ্ছে না, সে দোকানে ঢুকে ন্যায্য মূল্যে ওই জিনিসগুলো কিনছে। কিন্তু বাইরে যেগুলো বিনামূল্যে রেখে দেওয়া হয়েছে সেটা শুধু গরিব মানুষরা নিচ্ছে। তার মানে সবারই নৈতিকতার ইথিক্যাল স্ট্যান্ডার্ড অনেকটা হাই হওয়া উচিত। ওরা যেভাবে এই বিপদটাকে ট্যাকেল করার জন্য যার কাছে বেশি খাবার আছে সে ভেবেছে আমার তো এত খাবার প্রয়োজন নাই, আমি যার নাই তাকে একটু দিয়ে দিই, এবং সেটা বিনামূল্যে দিয়েছে। তো এই স্টোরিটাকে আপনি বাংলাদেশে কোনো একটা ক্রাইসিস পিরিয়ডে কল্পনা করতে পারেন? নেই।
পারি না আমরা পারি না আমরা। আমরা নৈতিকভাবে অত উঁচু না আমাদের নৈতিকতা। তো এখন সেটাই আমাদের, যেহেতু আমাদের ওই রকমই আমাদের স্বভাব, আমরা এটা নিয়ে সাফার করব, টেনশনে থাকবো, হুজুকে কিনবো, বেশি কিনে ফেলবো, কম মার্কেটে সরবরাহ হবে, সব কিছু মিলে আসলে অস্থির একটা মার্কেট, অস্থির একটা মার্কেট, অস্থির সমাজ, অস্থির মার্কেট। আচ্ছা, এখানে অস্থিরতা আমাদের এখানে তো নতুন কোনো ঘটনা না, বাংলাদেশের অর্থনীতি না, বাংলাদেশের মানুষের মধ্যে অস্থিরতা, রাজনীতির মধ্যে অস্থিরতা, এই অস্থিরতা দীর্ঘদিন ধরেই চলছে। অস্থিরতার মধ্য থেকেই বাংলাদেশ অনেক এগিয়েছে, এটাও সত্য। এখন এসে যে সংকট তৈরি হয়েছে, বিশেষ করে জ্বালানি সংকট, আমরা জ্বালানিতে একটু থাকি, এরপরে আমরা অন্য বিষয়ে একটু যাব। জ্বালানি সংকট নিয়ে যে সংকট তৈরি হয়েছে, এই সংকটের শেষ যদি আমাদের এই যুদ্ধ দীর্ঘমেয়াদে হয়, অর্থাৎ দেখা যাচ্ছে 1 বছর ধরে বা তারও বেশি ধরে যদি যুদ্ধ চলে, তাহলে এর প্রভাব বাংলাদেশে কতখানি পড়তে পারে, বা আমাদের জিডিপি ধরে রাখা যাবে বলে যাবে কি? রাখা যাবে না, এক কথায় উত্তর যাবে না। আর একটা জিনিস হচ্ছে যে একটু আমি একটা আশাবাদী কথা বলতে হয়, সেটা হচ্ছে যে প্রথম দিন দেখা গেছে জিব্রাল্টার প্রণালী বন্ধ হয়ে গেছিল। জিব্রাল্টার না, এটা হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী। তখন একদিন পরে ইরান বলল যে আমরা কিন্তু বন্ধ করি নাই। হ্যাঁ, তার মানে এখন কিছু কিছু জাহাজকে তারা যেতে দিচ্ছে। যেমন আপনি যদি যুদ্ধের দিকে তাকান, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, ওরা কিন্তু একটা গ্রামার মেনে চলে যুদ্ধের। সেই গ্রামারটা হচ্ছে যে অস্ত্র দেওয়ার ব্যাপারে ইউক্রেনকে আমেরিকা এবং ইউরোপ কিছু শর্ত দিয়েছে। তোমরা দিনে এতগুলোর বেশি বোমা মারতে পারবে না, এতগুলি শহরে তুমি আক্রমণ, এত বেশি দূরে যেয়ে তুমি আক্রমণ করতে পারো, সাধারণ মানুষকে হত্যা করা যাবে না, কিছু যুদ্ধটাকে অ্যাগ্রেসিভ করার ব্যাপারে একটা রেস্ট্রিকশন আছে। রাশিয়াও কিন্তু কতগুলো নির্দিষ্ট নিয়ম মেনে চলছে, ওরা আস্তে আস্তে এগোচ্ছে। এই যে আন্ডারস্ট্যান্ডিং, যুদ্ধ হয় আবার আন্ডারস্ট্যান্ডিংও। আমি তো মনে করি যে সারা পৃথিবীর বিবেকবান মানুষরা নিশ্চয়ই ইরান এবং আমেরিকাকে একটা নর্মের ভিতরে যুদ্ধ করার জন্য চাপ দিবে, এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং ফুয়েল সরবরাহটাকে স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করবে। আর যুদ্ধ থামানোর তো চেষ্টা চলবেই, এটা সবসময় চলবে, কারণ এটা যদি না চলে সারা পৃথিবীর অর্থনীতি এফেক্টেড হবে। যুদ্ধে একটা কথা আছে, যুদ্ধে কিন্তু কেউ জয়ী হয় না, সবাই এত ক্ষতিগ্রস্ত হয়, বিজয়ী হলেও তারা মনে করতে পারে না যে তারা বিজয়ী হয়েছে, কারণ ক্ষতিগ্রস্ত সকলেই হয়। এই কারণটায় যদি কে হারবে, যেমন ইরান বলছে যে 6 মাস এভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। 6 মাস যদি এইভাবে এখন যে অবস্থা আছে এইভাবে চলে, তাহলে বাংলাদেশের মতো অর্থনীতিগুলো কলাপস করবে, আমাদের উৎপাদনের চাকা ঘুরবে না। আপনি জিডিপির গ্রোথের কথা বলছেন, জিরোতে আমরা থাকতে পারবো কিনা সেটা তো আমার নিশ্চিত না, যদি না ওই যে বললাম আন্ডারস্ট্যান্ডিংটা হয়। এদিকে আরেকটা ব্যাপার আছে যে আমরা আমাদের যে ন্যাশনাল ক্যাপাসিটি সেটাও কিন্তু খুব লিমিটেড। যেমন গ্যাস ল্যান্ডিং করা, সেটাকে লিকুইড থেকে গ্যাস তৈরি করা, তা কনভার্ট করে ন্যাশনাল গ্রিডে দেওয়া, এই যে আমাদের যে সিস্টেমটা আছে, এটা কিন্তু একটা লিমিটেশন আছে। নির্দিষ্ট পরিমাণের বেশি কিন্তু আমরা এটা তো লিকুইফাইড করতে পারি না, তরল ইম্পোর্ট করে এনে গ্যাস করে সিস্টেমে ন্যাশনাল গ্রিডে দেওয়া। তো সুতরাং আমরা হঠাৎ কোথাও যদি বেশি পেয়েও যাই কিছু গ্যাস, সেটা এনে আমরা কিন্তু আনলোডিং করতে পারবো না, এটাকে ইউজ করতে পারবো না, সেখানে আমাদের লিমিটেশন আছে। কিন্তু তারপরে কোনো সিস্টেমে যদি কোথাও কলাপস করে, এরকম একটা পরিস্থিতি ওয়ার সিচুয়েশনে, আমরা এটাকে রিপেয়ার করবো কী করে, আমরা কী করে এটাকে স্মুথ করবো সাপ্লাই। সুতরাং আমাদের স্টিডি যেভাবে চলছে গত কয়েক বছর, 5-7-10 বছর, যে আমরা আমদানিকৃত তেল এবং গ্যাসের উপর নির্ভরশীল, স্বাভাবিক অবস্থায় ওই স্বাভাবিক অবস্থা বজায় রাখতো। আমার আরেকটা আতঙ্ক, সেটা হচ্ছে যে এই যে বললাম ফরেন কারেন্সি আসবে না, বিদেশ থেকে রিমিটেন্স আসবে না, এক্সপোর্টের কমে যাবে, সব কিছু মিলে গেলে আমাদের এখন 4 মাসের আমদানি খরচ দেওয়ার মতো ডলার আমাদের মজুদ আছে, যেটা অর্থনীতির অস্বাভাবিক অবস্থা বা যুদ্ধ অবস্থার জন্য সুখকর নয়। আমাদের মতো আমরা বর্তমান অবস্থায় যদি 1 বছরের নিরাপদ আমদানি খরচ দেওয়ার মতো সংস্থান থাকতো, তাহলে আমরা কমফোর্ট জোনে থাকতাম, কারণ যুদ্ধের পরিস্থিতি যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। এমনিতে 4 মাসের স্বাভাবিক অবস্থায় 4 মাসের আমদানির পরিমাণ ডলার আছে আমাদের হাতে, এটা স্বাভাবিক, আমরা মেনে নিতে পারি। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে এটাকে রিস্কি বলে আমার ব্যক্তিগত ধারণা।
সুতরাং এইসবগুলি সরকার নিশ্চয় সিদ্ধান্তে বিবেচনা করবে, কারণ কোনোভাবে আমাদের অর্থনীতিবিদরা এর ভিতর অলরেডি সরকারকে বলেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলেছে যে কোনোভাবে যেন আমাদের রিজার্ভের ঘাটতি না পড়ে, এবং এটা যদি করতে হয় ইঙ্গিত দেওয়া হয়েছে যে প্রয়োজনে ডলারের দাম বাড়াতে হবে, মার্কেটটাকে আরেকটু 120+ আছে, এটা হয়তো আরেকটু বাড়াতে হবে। তার মানে যখনই এই কথার সাথে আপনি দেখেন, যখনই ডলারের দাম 121, 22 টাকা, 23 টাকা, 24 বা 25 টাকা হয়ে যাবে, তখন কিন্তু আমদানি কিন্তু জিনিসের দাম বেড়ে যাবে। ওইটা বেশি গেলে কিন্তু দেশে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। সো একটার সাথে একটা সাংঘাতিক রকম লিঙ্কড। সুতরাং এই যে ম্যাক্রো ইকোনমিক যে ইন্ডিকেটরগুলো আছে, এগুলোকে সরকারের উচিত এখন যে কোনোভাবেই হোক এগুলোকে স্টেবল রাখা।